একে তো মনে হচ্ছিল যে মাটি ফাঁক হইলে আমি মাটির ভিতর ঢুকে যাব, অথবা মনে হচ্ছিল আমাকে যেন আল্লাহ আকাশ উঠাই নিয়ে যায়। মানে এটা আমি এখন যদি বলি তাহলে আমি এখনই ফিট খাই যাব, যে শুনবে সেও ফিট খাবে। এটা প্রায় কোটির কাছাকাছি, মানে এই এক্সাক্ট ফিগারটা শুনলে যে কেউ ধাক্কা খেয়ে ফিট খাই ভুলে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে কম্পিউটার সায়েন্সে বিএসসি করে রাস্তায় কেন? ভাই, রাস্তা হচ্ছে এমন একটা জায়গা, এখানে এক একটা গল্প এক এক রকম, এক একটা মানুষের গল্প এক এক রকম। আমি এই জিনিসটাই মনে করি যে এই ঢাকা শহরের যে ফুটপাথ গুলো, এটা আমার বিজনেসের জন্য একটা ল্যাবরেটরি। আমি একটা ব্র্যান্ড ডেভেলপ করার চেষ্টা করতেছি, মিষ্টির একটা ব্র্যান্ড। আমি আগে ছিলাম ডিজিটাল মার্কেটার, এখনো ডিজিটাল মার্কেটারই আছি, কিন্তু এর পাশাপাশি আমি একটা ব্র্যান্ড ডেভেলপ করার চেষ্টা করছি। আমার নিজের আসলে আগে কোনো ব্র্যান্ড ছিল না, বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং সার্ভিস দিতাম। এখন যেটা হচ্ছে, আমি মার্কেটিং সার্ভিসও দিচ্ছি, আমার নিজের ব্র্যান্ডের জন্য আমি মার্কেটিং করতেছি। তো আমার বেশ কিছু ফিনান্সিয়াল ডিজাস্টার, বেশ কিছু ব্যবসায়িক ভুল সিদ্ধান্ত আমার পজিটিভ না হয়ে নেগেটিভ হয়ে গেছে, ক্ষতি হয়েছে বিকজ অফ আমি ফাউন্ডেশন লেভেল নিয়ে কখনো চিন্তা করি নাই। ডিজিটাল মার্কেটিং করতে যে একটা এজেন্সি সেট আপ করার জন্য যত ধরনের ইকুইপমেন্ট, আমি এক্সট্রিম হাই লেভেলের সেট আপে চলে গেছিলাম, না বুঝে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। ইটস আ হিউজ অ্যামাউন্ট, যেটা টাকার অঙ্কে বললে হয়তো আমি এখন যদি বলি তাহলে আমি এখনই ফিট খাই যাব, যে শুনবে সেও ফিট খাবে। আমি ওই সময় যে পরিমাণ ইনভেস্টমেন্ট আউটসোর্স করছিলাম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটা প্রায় কোটির কাছাকাছি, মানে এই এক্সাক্ট ফিগারটা শুনলে যে কেউ ধাক্কা খেয়ে ফিট খাই ভুলে যাবে। একে তো মনে হচ্ছিল যে মাটি ফাঁক হইলে আমি মাটির ভিতর ঢুকে যাব, অথবা মনে হচ্ছিল আমাকে যেন আল্লাহ আকাশ উঠাই নিয়ে যায়। মানে এটা বলে বোঝানোর মতো না, যেখান থেকে উঠে আসার বা রিকভার করার রাস্তা নাই। আল্লাহ চাইলে সবকিছু পারে, এটাও তো পার্ট অফ রিজিক। তো রিজিকের সন্ধান যখন মানুষ করে, সেটা কোটি হোক, মিলিয়ন হোক, বিলিয়ন হোক, ক্ষতি যদি এরকমও হয়, সেটাও আমার মনে হয় পোষায় নিয়ে আসা সম্ভব আল্লাহ চাইলে। পিছনে যাওয়ার রাস্তা থাকে না। আমার মনে হয়েছে যে ইদার আমার বাঁচতে হবে, নয়তো আমি মরে যাব। বেঁচে থাকা ছাড়া এবং ক্ষতি পূরণের জন্য কাজ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কোনো অপশন ছিল না। যে আমার যেহেতু পিছিয়ে যাওয়ার রাস্তা নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে সামনে আগায় যাওয়া ছাড়া আমার আর কিছু করার নাই। সেই করার নাইয়ের প্রক্রিয়াতেই আমি এখন আসছি। এখন ব্যাক করার জন্য, যেখানে আমার ঋণের পরিমাণ কোটি টাকার কাছাকাছি, এখানে এমন কি কাজ আছে যেটা করে আসলে আমি এই টাকাগুলো রিটার্ন করতে পারবো আমার লাইফ টাইমে। চিন্তা করতে করতে অনেক কিছুই চিন্তা আসে, আমাকে ব্যাক করতেই হবে। তো সেই জায়গা থেকে বাস্তবিক ভাবে কিছু কিছু ব্যবসা আমি করার চেষ্টা করছি, ছোট ছোট ব্যবসা। আমার যেটা মনে হয়েছে যে একটা ওয়ে ক্রিয়েট করতে হবে, যে ওয়েটার দিয়ে আমি খুব ভালো কাস্টমার রিলেশন মেনটেন করতে পারবো। এখন আমি তো বড় কোনো ব্র্যান্ড না, এখন একটা বড় কনজিউমার ব্র্যান্ড কাস্টমারের সাথে কানেক্টেড না হয়ে সে প্রোডাক্ট বিক্রি করতে পারতেছে, বিকজ মানুষ তাকে চেনে। আমাকে কে চেনে? আমাকে তো কেউ চেনে না। তার মানে আমার প্রথমে নিজেকে চেনাতে হবে। যখন আমি চেনাবো, তখন আমি ক্লায়েন্টের সাথে বা কাস্টমারের সাথে একটা নেটওয়ার্ক বা রিলেশন ক্রিয়েট করতে পারবো। সেখান থেকেই আমি আসছি। তাহলে কি করা যায়? স্ট্রিটে আমি যদি আমার ডিজায়ার্ড প্রোডাক্টটা নিয়ে নামি, মানুষকে যদি আমি খাওয়াই, সেখান থেকে যদি আমি অন স্পট রিভিউ নেই, আর যদি ভালো লাগে ফার্দার বাসায় যেয়ে আমার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো অর্ডার করবে। সো আমি যেটা করতেছি যে এই অফলাইন মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংটাকে একসাথে করে, কম্বাইন করে একটা কাইন্ড অফ রেভলিউশন ক্রিয়েট করব। আমাকে কিন্তু অনেকে, আমার ফ্যামিলি মেম্বার্সরা ব্ল্যাক শিপ বলে। একটা ব্ল্যাক শিপ যা যা করে আমি সবকিছুই করছি। বিজনেস করতে গিয়ে লস খাইছি, বাবা আমার কথা একটা সময় শুনি নাই, তো তারা আমাকে ব্ল্যাক শিপ বলে। আমি এটার কাউন্টার লজিকটা এভাবে দেই যে আমি ব্ল্যাক শিপ, বাট ব্ল্যাক শিপ থেকে ফ্ল্যাগশিপ হইতে ইনশাআল্লাহ আমার সময় বেশি লাগবে না, যদি আল্লাহ চায়। যেই সিচুয়েশনই হোক, কখনো আমি জব করবো না, আমি এটা ধরে নিছিলাম। আমি এটা কমিটেড ছিলাম নিজের প্রতি। আমার এক পুঁজি ছিল 1700 টাকা, এবং আমার প্রোডাক্ট ছিল হচ্ছে পাটিসাপটা পিঠা। এই পিঠাগুলো আমি বানানোর পরে আমি স্ট্রিট সেলিং এ নামছি, এবং প্রথম দিন আমি সবগুলো পিঠা বিক্রি করে আসছিলাম। ওই দিন আমার রেভিনিউ বা সেলস আসছিল হচ্ছে 2400 টাকা। মানুষ যখন আমার কাছ থেকে খাবার নিচ্ছে, সে যখন আমাকে টাকা দিচ্ছে, নোট দিচ্ছে, আমি যখন ধরতেছি, আমার কাছে অদ্ভুত একটা ফিলিংস লাগতেছে যে আমি পারতেছি, অনেক কিছুর পরেও আমি পারতেছি। এই জিনিসটাই তখন মনে হচ্ছিল যে না, দুনিয়াটা আসলে শেষ হয়ে যায় নাই। মানুষ দেখে আমি স্ট্রিটে বিজনেস করতেছি, বাট আমার প্রোডাক্ট গুলো কিন্তু স্ট্রিটের না। এটা একটা ট্রেডিশনাল মিষ্টি, টাঙ্গাইলের চমচম। আমার প্রক্রিয়াটা আমি স্ট্রিটে করতেছি। যেমন আমি একটা প্রমিনেন্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আমি কম্পিউটার সায়েন্সে বিএসসি করছিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে কম্পিউটার সায়েন্সে বিএসসি করে রাস্তায় কেন? ভাই, রাস্তা হচ্ছে এমন একটা জায়গা, এখানে এক একটা গল্প এক এক রকম, এক একটা মানুষের গল্প এক এক রকম। আমি এই জিনিসটাই মনে করি যে এই ঢাকা শহরের যে ফুটপাথ গুলো, এটা আমার বিজনেসের জন্য একটা ল্যাবরেটরি। যে অনেস্টলি চায়, সে আসলে স্ট্রিট থেকে গবেষণাও করতে পারবে, সে ব্যবসাও করতে পারবে। আর উপরে তো ডেফিনেটলি আল্লাহ আছে। সবকিছু হারায় এখন রাস্তায় আসলে বিক্রি করতে নামছি। বিক্রি আমি করব, আলটিমেট সেলটা আমার অন্য জায়গায়, বাট নট রাস্তায়। রাস্তাটাকে আমি এক্সপেরিমেন্টের জায়গা মনে করি। কেউ যখন আমার কাছ থেকে অর্ডার করবে, তার আগে আমি তাকে একটা ডেমো টেস্ট করার সুযোগ দিই। সে যদি ডেমো টেস্ট করে পছন্দ করে, তখন আমি তাকে, সে যদি আমাকে অর্ডার করে, আমি হোম ডেলিভারিটা করি। সো 5000 টাকা নিয়ে আমি মিষ্টি বিজনেসটা স্টার্ট করছিলাম, এখনো চলতেছে। আমি পার কেজি মিষ্টি এখন 550 থেকে 600 টাকায় বিক্রি করি। যেই মিষ্টিগুলো টাঙ্গাইল থেকে সোর্স করতে পারি, সেগুলো আমি বলি সোর্স করছি। আর যেগুলো আমি সোর্স করতে পারি না, সেগুলোর জন্য আমি একদম লিখে দেই যে অমুকের ইন্সপায়ার্ড ভার্সন। একেবারে যেটা রিয়েল ইনফো আমি সেটাই দিই। ইনশাআল্লাহ এটা একটা ব্র্যান্ড হবে।